দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন এন্টার পডকাস্ট অনুষ্ঠানে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে সাধারণত সকল শ্রেণী পেশার লোকদেরকে দাওয়াত করে থাকি। আমাদের আজকের অতিথি মেহেদী শুভ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাদের এন্টার টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এন্টার টিভিকে ধন্যবাদ। কি কাজ করছো এখন? বর্তমানে আমার পড়াশোনার পাশাপাশি আমি কন্টেন্ট নিয়ে কাজ করছি। কন্টেন্ট নিয়ে আসলে খুব ভালো কিছু করার আশা নিয়ে আসলে বাংলাদেশে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমি নিজেকে আইকন হিসেবে দাঁড়া করাতে পারি ইনশাআল্লাহ ফিউচারে। তোমার নামের পাশে ভাইয়া, অর্থাৎ তোমার নাম হচ্ছে মেহেদী শুভ ভাইয়া, ভাইয়াটা কেন? ভাইয়াটা আসলে এটা আমার দেওয়া না, এটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের দেওয়া। বাংলাদেশের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন মূলত আমাকে অনেক পছন্দ করে, আমাকে ফলো করে। সো তাদের ভালোবাসায় আসলে এই নামটা আমি পেয়েছি, সেই জন্য এটা ব্যবহার করা হচ্ছে। মানে হচ্ছে তোমার দেওয়ার নাম না সেটা? না, কারণ মানুষের নাম তো ভাইয়া হতে পারে না, তাই না? ভাইয়া হতে পারে না, কিন্তু এটা মানুষ ভালোবেসে দিচ্ছে আমাকে যে ভাইয়া। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ছোট বোন আছে, আমি আছি, আমার বাবা মা। বাসা কোথায়? আমার হোম টাউন চাঁদপুর, আমি চাঁদপুরের ছেলে। আচ্ছা, ইলিশের বাড়ি ইলিশের চাঁদপুর। বাড়ি চাঁদপুর। আর ঢাকাতে আমি আছি যেখানে সেটা আমি বলবো না, এটা হিডেন থাকবে। কেন কেন সেটা বলবে না কেন? এটা আসলে আমার সিকিউরিটির জন্য। সিকিউরিটির জন্য? হ্যাঁ, রাইট। তোমাকে দেখছি ইদানিং তুমি গানম্যান বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটার কারণ কি? এটা হচ্ছে যে বাংলাদেশে আমার জনপ্রিয়তা এমন এক পর্যায়ে চলে গিয়েছে বর্তমানে যে ইউটিউবে এবং ফেসবুক এবং টিভি চ্যানেলগুলোতে আমার নাম নিয়ে আসলে এমন ভাবে ভিডিও মেক করতেছে, শাকিব খানের লেভেলে আসলে আমাকে অনেক সময় একটা সমান সমান করে দিচ্ছে। তো ওখান থেকে আমার উপর একটা প্রেশার আসতেছে, মানে এমনকি দেশের বাইরে থেকেও আমাকে অনেক মানে আক্রমণের আসলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ওপেনলি। তো এই বিষয়গুলোকে আমি আসলে পর্যালোচনা করে আমার একটা পদক্ষেপ নিতে হয়েছে যে আমার গানম্যান বডিগার্ড খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, সেজন্য আমি রাখতে হয়েছে। এমনকি আজকে সত্যি কিন্তু আমার বডিগার্ড আছে বাইরে গেটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা অলরেডি গার্ড। হ্যাঁ, আমি দেখেছি তুমি সাথে করে নিয়ে এসেছো, দেখেছি। তো তোমার যে গান, মানে গানম্যানটা যে গানটা ইউজ করে, ওটা কি সত্যি নাকি কোনো খেলনা? না না, এটা কি খেলনা হিসেবে মানুষ কমেন্টস করতেছে যে এটা খেলনা, কারণ মানুষ ভাবতে পারে না যে বাংলাদেশের মতো একটা দেশে আসলে আমার মতো একটা ইয়ং জেনারেশনের একটা ছেলে, ইয়ং ছেলে মানে বডিগার্ড নিয়ে ঘুরতে পারে। এটা আসলে মানুষের অকল্পনীয়, মানে মানুষের মাঝে। তো ব্যাপারটা আসলে এই জন্য তারা অনেকে বলে যে এটা কি ফেক প্লাস্টিক, এটা সেটা। বাট না, এগুলো আসলে আমি পুরোপুরি খোলামেলা বলবো না, বাট এটা আমার সিকিউরিটিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাট তোমার যে বডিগার্ড, আমরা সাধারণত বডিগার্ড বা সিকিউরিটি গার্ড যেটাই বলো, তারা একটু হাইট, একটু লম্বা থাকে, টল ফিগার থাকে। তোমার বডিগার্ড ওরকম মনে হচ্ছে না আর কি। জি জি, না এটা রাইট বলেছেন আপনি। এটা আমি নিজেও বুঝি যে তার হাইট এবং তার ফিটনেসের সাথে আসলে অরিজিনাল যে বডিগার্ডটা এটা মিলছে না। কিন্তু আমি অ্যাকচুয়ালি এটাই গার্ড বলবো না, সে আমার অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি। আসলে বিশ্বস্ততা ছাড়া কিন্তু এই গার্ড জিনিসটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে গার্ড কিন্তু নিজের ওনারকে মেরে ফেলে, মালিককে মেরে ফেলে, কিন্তু অনেক বিষয় আছে। তো ওই ব্যাপারগুলো আমি অ্যানালাইসিস করে কিন্তু একজন বিশ্বস্ত ব্যক্তিকে আমার পাশে দাঁড়া করিয়েছি, যিনি আসলে আশা করা যায় যে আমি অনেকটা সেফ তার কাছে। ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি? তোমার কি গার্ড আর কি বাড়বে? ইনশাআল্লাহ, যদি আমি মনে করি যে আমার উপর আক্রমণের ব্যাপারটা বা আমার মানে ব্যাপারগুলো আসলে পর্যালোচনা করে যদি দেখি যে প্রবলেম সলভ হয়ে গেছে, বডিগার্ড রিমুভ হয়ে যাবে। আর যদি দেখি প্রবলেম বেড়ে গেছে, তাহলে তো আরো বডিগার্ড আমার অ্যাডজাস্ট করতে হবে। তুমি একটু আগে যেটা বলছিলে, তুমি নিজেকে শাকিব খানের সাথে তুলনা করলে, সেটা কেন? না, আমি কখনো করছি না। শাকিব খান ভাইয়া সুপারস্টার। তোমার যারা ফ্যান ফলোয়ার, আমার ফ্যান্সরা এবং কি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মানে আমার কন্টেন্ট লেভেল দেখে এবং কি আমার অ্যাটিটিউড এবং আমার আসলে কোয়ালিটি দেখে তারা এটাকে অ্যাডজাস্ট করে ফেলতেছে দুইটা একসাথে। শাকিব খান ভাইয়ের লেভেলে চলে যাচ্ছি, আমার পপুলারিটি নাকি শাকিব খানকে ছাড়িয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো নিয়ে আসলে মানুষের মধ্যে একটা আলোচনা সমালোচনা মারাত্মক লেভেলে বাংলাদেশে। আমাকে চিনে না এমন কোনো মানুষ বাংলাদেশে বর্তমানে কিন্তু নেই। সেটা কি তোমার কাছে মনে হয় না? তোমার যারা ফ্যান ফলোয়ার তারা বলে এটা আসলে আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে অলওয়েজ নোটিস করে যে আপনার এই ব্যাপার, আপনাকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এটা সেটা অনেক কিছু। আমি তো আসলে সবকিছু দেখার সময় থাকে না। তো ওই হিসেব করলে দেখা যায় যে আমার যে হিউজ ফ্যান্স বাংলাদেশে, তো এদেরকে আমি অলওয়েজ ভালোবাসি, কিন্তু তাদের ব্যাপারগুলো আসলে এখনো আমি দেখি আর কি। ঠিক আছে, তবু তোমার কি মনে হয়? তুমি যে বললে তোমার ফ্যানরা তোমাকে শাকিব খানের সাথে তুলনা করে, তোমার কাছে কি মনে হয়? না, আমি তাদেরকে বলবো যে না, এটা তুলনা করা দরকার নেই। শাকিব খান ভাইয়া মেগা স্টার, উনি আমাদের আইডল। তবে
মানুষ তুলনা করছে, তো তাদেরকে আমি ভালোবাসা দিচ্ছি, তারা দোয়া করতে পারে আমার জন্য যেন আমি ওই জায়গায় যেতে পারি। Right. তবে তাদের আলোচনার জন্য কিন্তু আমার প্রবলেম হচ্ছে, যেন আমার উপর কিন্তু বিভিন্ন অ্যাটাকের একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাকে গার্ড নিয়ে চলতে হচ্ছে, আমার পকেট থেকে স্যালারি নষ্ট হচ্ছে। তুমি নিজেকে সুপারস্টার দাবি করো কেন? না, আমি কখনো সুপারস্টার দাবি করি না। আসলে আমার বিভিন্ন ক্লিপ মানুষ ভিডিও করে নিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে বলে ফেলে যে মেহেদী শো ভাইয়া সুপারস্টার এখানে Superstar. আসছে, ওখানে আসছে, এগুলো আমি জানি না। ও, তার মানে এটা হচ্ছে তোমার যারা ফ্যান ফলোয়ার জি। বা সাধারণ মানুষজন ভিডিও করে সেটা সুপারস্টার বলে মানে চালিয়ে দিচ্ছে। চালিয়ে দিচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। তাদের ভালোবাসার থেকে এটা হচ্ছে আর কি। তো তোমার কি ইচ্ছা হয় না যে আমি সুপারস্টার হব? অফকোর্স সুপারস্টার হওয়ার ইচ্ছা আছে, তবে সেটা আমি মানুষকে ভালোবেসে, মানুষকে বুকে নিয়ে, মানুষের জন্য কাজ করে সুপারস্টার হবো ইনশাআল্লাহ ফিউচারে। আমার প্ল্যান আছে। তবে আমি যেহেতু এখনো এজে কম, আমি কাজ চালিয়ে যাচ্ছি আমার মতো করে। তুমি কেমন কন্টেন্ট করছো যে তোমাকে তোমার ফ্যানরা সুপারস্টার ভাবছে? আমি তো সেটা দেখছি না। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষকে শিক্ষণীয় ভিডিও গিফট করতেছি Right. আজকে 5 বছর ধরে। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো শিক্ষণীয়, মানুষের ভবিষ্যতে কাজে লাগবে, তরুণ সমাজ কিভাবে ডেভেলপ হবে সেগুলো নিয়ে আমি কথা বলি, এবং কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে এসে নিজেকে ভালো জায়গায় নিতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে মানুষকে আমি আইডিয়া দেই। তো এই পয়েন্টগুলো মানুষের কাছে এত ভালো লেগেছে যে মানুষ এতটা গুরুত্ব দিয়ে দেখেছে যে মানুষ তাদের মাঝে আমাকে একজন সুপারস্টার হিসেবে ফিল করতেছে। কিন্তু তুমি তো বিতর্কিত। হ্যাঁ। কারণ হচ্ছে আমি দেখেছি তোমার অনেকগুলি ভিডিওতে আমি দেখেছি তুমি ছোট বাচ্চারা কিছু খাচ্ছে, তুমি দূর থেকে দৌড়ে এসে সেটা লাথি মেরে ফেলে দিচ্ছ। জি জি। এই জিনিসগুলি কেন? না, এটা হচ্ছিল কি খাবার জিনিসটা সাধারণত আমরা একটু জি অন্যভাবেই করি। জি জি, এটা হচ্ছে যে আমি যে ভিডিওতে স্কিপ করে যে এই ব্যাপারটা করি যে কোকা কোলা বা সিগারেট, যেগুলো আসলে নেগেটিভ খাবার। না, পানিও দেখলাম আমি তোমার পানি। একটা কন্টেন্টে পানিও দেখছি যে মেহেদী শুভ ভাইয়ার সামনে পানি খাওয়া যাবে না, তুমি লাথি মেরে সেটা ফেলে দিচ্ছ। এরকম ভিডিও আছে। তবে আমি বলবো কি যে ওই বোতলটাতে আমরা মূলত পানিটা খেয়ে শেষ করে আমরা যখন খালি বোতল থাকে তখন আমরা এই ভিডিওগুলো প্ল্যান করে তৈরি করি। তবে আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না, এবং আমি মানুষকে এই ব্যাপারে মানে মানুষকে অনুপ্রাণিত করব যেন কখনো কারোর সাথে নেগেটিভ কোনো আচরণ খাবার না নিয়ে, করা- বিশেষ করে নিয়ে খাবার কিছু না নিয়ে যেন করা হোক। এসব না এটা করে। আসলে আমি এভাবে বুঝাচ্ছি মানুষকে যেন আচ্ছা, আমি আচ্ছা। যে এটা করতেছি এটা আপনারা করবেন না, মানুষের খাবার ফেলে দিবেন না, খাবার নিয়ে এটা করবেন না, আমি মানুষকে বুঝাচ্ছি। এটা মানুষ যদি বুঝে নিতে পারে তাহলে তারা আসলে শিক্ষাটা নিতে পারবে। এই ওই লোকগুলো কি তোমার তৈরি করা জি জি, থাকে? এগুলো আমাদের স্ক্রিপ্টেড, ওই মুরব্বি মানুষ, এগুলো আমার নিজের মানে কাছে তুমি লোক। আগে থেকে ওনাদেরকে আমি বলে plan দাও যে করা। আমি এটা করব। যেটা প্ল্যান করে আমাদের একটা গল্প, এখান থেকে মানুষ শিখবে যে খাবার নষ্ট করা যাবে না, এটা আমরা নিচেতে লিখে দিই। আচ্ছা, যারা আচ্ছা। এটা পড়বে না তারা আসলে হয়তো নেগেটিভ কমেন্টস করে যে আমি মনে হয় এটা অনুপ্রাণিত করতেছি এটা নষ্ট করে, বাট না, এটা করবেন না, এটাই বোঝাচ্ছি। এইসব কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তুমি কোথাও কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছো কিনা? না, আমার অলওয়েজ গার্ড থাকে, তো আমার অলওয়েজ গার্ড থাকে সাথে, আর হচ্ছে যে মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, তো যার কারণে আসলে আমাকে মানুষ ওই ভালোবাসার চোখে দেখে, কেউ কখনো নেগেটিভ ভাবে দেখে না। আচ্ছা আচ্ছা। জি। তোমার যে গানটা, তোমার গানের যে গানের কি মডেলের? এটা আসলে অস্ট্রিয়ায় তৈরি হয়েছে, অস্ট্রেলিয়া থেকে AUZ মডেল। এটা আসলে এটার ব্যাপারে অনেক তথ্য আছে, এটা আমি বলবো না, এটা আসলে সিকিউরিটির ব্যাপার Secret? নিয়ে, এটা আমি বলা যাবে না। আচ্ছা। এটা সিকিউরিটি পারপাসে, কারণ এগুলো আসলে গান, বডিগার্ড, এগুলো খুব রিস্কি বিষয়, তো এগুলো নিয়ে আসলে খুব ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না। না, এগুলো নিয়ে আসলে দেশ এবং দেশের বাইরে, আমি দেশের বাইরে ট্যুর দেই, তখন আচ্ছা। ব্যাপারগুলো নিয়ে আসলে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, আচ্ছা আচ্ছা। এই আর কি। তুমি বডিগার্ড মেনটেন করো, গানম্যান মেনটেন করো, জি। বাট তোমার গাড়ি তো কখনো দেখি না। তুমি কি গাড়ি মেনটেন করো না? আমার গাড়িও মেনটেন করতে হয়, গাড়ি অবশ্যই মেনটেন করি, তবে সেটা হয়তো ভিডিওতে আসে না, বা আগে এসেছিল, আগে এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল, যার কারণে আমি গাড়িটায় অলওয়েজ আশেপাশে ক্যামেরা থাকলে না করি, যেটা নিবেন না প্লিজ। এটা নিয়ে আগে কিছু টক শোতে আমার কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল, আচ্ছা। এই ব্যাপারগুলো থেকে আমি এখন একটু দূরে থাকি। কয়টা গাড়ি তোমার? আমার এখন 2টা গাড়ি আছে, অনলি 2টা গাড়ি। আচ্ছা, সেটার মডেলে মনে হয় বলা যাবে না। এখন Security purpose? এগুলো আসলে সিকিউরিটি পারপাস, কারণ বিকজ আচ্ছা, এগুলো আচ্ছা। কিন্তু অনেক সময় কি এইসব টক শো থেকে নিয়ে তারা কিন্তু এগুলো আইডেন্টিফাই করে পরে কিন্তু এগুলো একটা ঝামেলা ক্রিয়েট করার ট্রাই করে, সো এগুলো হিডেন থাকতে হবে। তোমার বডিগার্ড গানম্যান নিয়ে কি তুমি সব জায়গায় প্রবেশ করতে পারো? আমি খাবার খাওয়ার সময় তারা থাকে আমার সাথে। খাবার কি, আচ্ছা, খাবার কি ওরা আগে টেস্ট করে দেয় যে এটা খাওয়া এরকম যাবে একজন কিনা? আছে, জি জি, একজন আছে। কি ধরনের খাবার খাও তুমি? আমি ন্যাচারাল খাবারই খাই, বাংলাদেশের মানুষ যা খায়, ভাত রুটি এগুলোই খাই, তবে সেটা টেস্ট করে নিই আগে থেকে। তোমার আমার প্রচন্ড শত্রু, মারাত্মক আচ্ছা, লেভেলের আচ্ছা। শত্রু বাংলাদেশে, এটা আমার কমেন্টস সাধারণত- বক্স দেখলে বুঝবেন যে আমার কি পরিমাণ শত্রু বাংলাদেশে। আচ্ছা। আমার কমেন্টস বক্সে যে পরিমাণ আমাকে হুমকি দামকি দেওয়া হয়, এত হুমকি আর কাউকে দেওয়া হয় না। কেন সেটা? এটা অ্যাকচুয়ালি শত্রুতা, মানে স্টারডম লেভেলটা যে আসলে এত আপডেট হয়ে যাবে আমার এই বয়সে, যে এত জনপ্রিয় পেয়ে যাবো, এটা আসলে মানুষের সহ্য করতে পারতেছে না, এই ব্যাপারটা কিন্তু গায়ে লাগার বিষয়।
এই আর কি। না, সাধারণত আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী অথবা জি, জি। রাষ্ট্রপতি ওনাদের খাবার চেক করে দেওয়া হয় পরে খাওয়া হয়, তোমার বেলায় সেটা খাই না। নিতে হচ্ছে, কারণ হচ্ছে যে আসলে আপনি দেখবেন যে মেসি, নেইমার তারা কিন্তু প্রধানমন্ত্রী না, তারা কিন্তু ইয়ে না, শাকিব খান ভাইয়া উনি কিন্তু প্রধানমন্ত্রী না, কিন্তু ওদের ব্যাপারে সিকিউরিটি থাকে কিন্তু। আচ্ছা, হয়তো তারা বিভিন্ন টক শোতে বলে না, সিকিউরিটি পারপাসে বলে না বা অন্য কোনো কারণে বলে না। So, আমি বলে দিচ্ছি ব্যাপারটা আমার, যে আমার ক্ষেত্রে এটা আসলেই ঘটতেছে, কারণ না হলে কিন্তু এটা আমার একটা সিকিউরিটি লস হয়ে যাবে, আচ্ছা, পরে কিন্তু আমার প্রবলেম হতে পারে। So, এগুলো মেনটেন করতে হয়। এখন তোমার হাতে কি কি কাজ আছে? সাধারণত দেখি তোমরা যে বিভিন্ন ব্র্যান্ড সব জি জি ওপেনিং এ দাওয়াত পাও, আবার কারো কারোর সাথে জুটি বেঁধে ব্রাইডাল শুট করো, জি জি। তো এখন কি এখন কাজ করছো? ফিউচারে আমার প্রায় 9টা ব্র্যান্ডের ওপেনিং আমার আছে সামনে। আচ্ছা, তবে ইনশাল্লাহ আমি যাব, তবে নেক্সট ব্র্যান্ড ওপেনিং এ কিন্তু বডিগার্ড অনেক বেড়ে যাবে। বডিগার্ড সেটা? একটু হিউজ বডিগার্ড নিয়ে আমি যাব ইনশাল্লাহ, এটা বাংলাদেশ দেখতে পাবে। এটা হচ্ছে মূল রিজনটা হচ্ছে সিকিউরিটি। আমার ক্ষেত্রে সিকিউরিটি, কিন্তু মানুষ এটাকে খুব মানে মজার চোখে দেখে, এটা আসলে বাংলাদেশে ইউনিক তো ব্যাপারটা, এই ব্যাপারগুলো বাংলাদেশের মানুষ খুব মজা পাচ্ছে, তার ভালো লাগতেছে যে একটা কিছু মানুষ লাইক করতেছে, কিছু ডিসলাইক। এটা কি শো অফ কিনা? হ্যাঁ, এটা শো অফও বলতে পারেন, এই জন্য যেটা শো হয়ে যায় তাহলে শো অফই, কিন্তু ব্যাপারটা আমার পার্সোনাল ক্ষেত্রে আমার কাজ হচ্ছে, যেমন ড্রেসটা কিন্তু আমি পড়তেছি আমার বডিটাকে ঢাকার জন্য, কিন্তু আপনারা দেখতেছেন কিন্তু এটা শো অফ, এই শো অফ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম, উপকারও পাচ্ছি। এই যে বিভিন্ন ওপেনিং এ যাও, ব্র্যান্ড শপ ওপেনিং এ বা বিভিন্ন ব্রাইডাল শুট করো, বিভিন্ন কন্টেন্ট করো, সেখান থেকে তোমার কেমন ইনকাম আসে? এটা আসলে সর্বনিম্ন লাখের উপরে উঠে যায়। সেটা হচ্ছে কোম্পানি থেকে তুমি ডিমান্ড করো সেটা? জি না, অ্যাকচুয়ালি সবগুলো মিলিয়ে তোমার লাখের উপরে উঠে না, যায়। সবগুলো মিলে আমি সেটা বলছি না, আমি আচ্ছা। তোমার সেটা বলবো হুম। মানে তুমি ওখান থেকে কত পাও, যে তুমি যে একটা বিভিন্ন কাজ করলে। শপ ওপেনিং এ যাও? ওইটা আসলে Shoot এ সিক্রেট যাও। থাকবে এখন, এটা Secret জি, থাকবে। এটা সিক্রেট থাকবে, এটা হিডেন থাকবে এখন। আচ্ছা আচ্ছা। জি। আর এমনিতে তোমার মাসিক ইনকাম কেমন? তুমি যে কন্টেন্ট জি, থেকে জি, মানে এটা রেভিনিউ আমার কেমন পাও? 1 লাখ প্লাস, এটা আমি বলে দিব, প্লাস এবার অনেক হতে পারে, 2 3 4 হতে পারে। প্রতি মাসে কি এমন জি, পাও 1 তুমি? লাখ প্লাস, 1 লাখ প্লাস দিয়ে দিতে প্রতি হবে। মাসে? জি, 1 লাখ প্লাস। সর্বোচ্চ ইনকাম কত ছিল? ওটা আগে যখন অনেক বেশি ডলার ছিল তখন 9 লাখ 10 লাখ এরকম চলে যেত, বাট এখন তো নেই, এখন 1 লাখ প্লাস ধরে নেওয়া যায়। আচ্ছা, আর প্রথম ইনকাম কত ছিল তোমার? প্রথম ইনকাম ছিল Content থেকে? 50,000 50,000। 50,000 টাকা। তখন মেবি তুমি তোমাদের মানে গ্রামে থাকতে, চাঁদপুরে তখন থাকতে? আমি চাঁদপুরে ছিলাম না, তখন আমার পেজ ছিল না, আচ্ছা, তখন আমি ফেসবুক ইউজ করতাম না, আমি জাস্ট টিকটক বা নরমালি আমার বিভিন্ন ভিডিও বিভিন্ন ফেসবুকে মানুষ দিত, আমি না। Right. আর আমি ঢাকায় আসার পরে কিন্তু আমার এই ব্যাপারগুলো আমি আরো বেশি জানতে পারছি, পেজ এইসব বিষয় নিয়ে, তখন থেকে আমার একটা আর্নিং এর জায়গা তৈরি হয়েছে। আর শুরুটা করেছিলাম আমি গ্রামে, আমার কিন্তু অনেক ভিডিও দেখেছে অনেক আগে 2021 সালে, তখন আমি গ্রামে আমার কিছু কাছের ভাই ব্রাদার বাচ্চা, হ্যাঁ, মাদ্রাসার কিছু ছাত্রদের কাজিন মাদ্রাসার সাথে। ছাত্র, ওদেরকে নিয়ে মজা করে করে করতে করতে ব্যাপারটা আসলে অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছিল আমার, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে এটা নিয়ে আরো এগিয়ে আসছে। ফ্যামিলি থেকে আসলে বাধা বলতে তারা অলওয়েজ আমাকে বলে যে পজিটিভ কিছু করার জন্য, নেগেটিভ থেকে দূরে থাকার জন্য আমাকে তারা অনুপ্রেরণা দেয় অলওয়েজ। তুমি কাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো যে তুমি কন্টেন্ট ক্রিয়েশনে আসবে? প্রত্যেকের একজন থাকে, আইকন জি, থাকে এটা একজন। আইকন থাকে, আমি এটা নামটা বললে একটু প্রবলেম হয়ে যাবে, অন্য কেউ আসলেই প্রবলেম হয়ে যাবে, সে এখন আসলে তোমার দেখি সবকিছুতে এটা problem, এটা তোমার। আসলে সে অলরেডি রাষ্ট্রীয়ভাবে কিন্তু সে লক হয়ে আছে, আচ্ছা এই আমি তার এই জন্য নামটা না আচ্ছা, আচ্ছা, বললাম, আচ্ছা, এই জন্য আচ্ছা, সে অলরেডি লক হয়ে আছে। আচ্ছা। আচ্ছা, আমরা জানতে চাইবো এখন শুভর কাছে যে এখন তো বিশ্বকাপ চলছে, জি। তুমি কোন দল সাপোর্ট করো? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনা কি মনে হয় সামনে তো কোয়ার্টার ফাইনাল, তাই না? জি জি, সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ডের সাথে। কি মনে হয় কে এখন জিতবে? আসলে জিতে প্রেডিকশনটা কি তোমার? এটা জিতে হারাটা তো আসলে খেলার উপর ডিপেন্ড করে। এবার দেখা গেল যে কে বাড়বে, একটা টিম, ওনারা নিউ, ওনারা কিন্তু তাদের, আমরা যেটা চিন্তা করছি যারা যেরকম খেলবে তার থেকে কিন্তু অনেক বেশি ভালো খেলছে। তারপরে লাস্ট খেললো যে আর্জেন্টিনা আপনার ইয়ের সাথে, আর কার সাথে যেন লাস্ট হলো ইজিপ্টের সাথে, মিশরের সাথে। মিশরের সাথে, তাদেরকে কিন্তু আমরা ভাবি নাই যে আসলে এমনটা করবে। তো এই যে একটা হার্ড তৈরি হয়ে যাচ্ছে, হার্ড হতে পারে যে ওই নেক্সট ম্যাচে হার্ড হয়ে যেতে পারে তারা, সুইজারল্যান্ড, যদি আমরা তাদেরকে দুর্বল ভাবে ভাবতে পারি অনেকে, হয়তো এটা আসলে খেলার উপর ডিপেন্ড করে। তো আমি প্রে করব যেন আর্জেন্টিনা ফাইনাল কাপ। না, সেটা যেহেতু তুমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমিও আর্জেন্টিনা সাপোর্টার, অবশ্যই আমরা চাইবো যে আর্জেন্টিনা যেন জি জিতে যায়। ইনশাআল্লাহ। যাই হোক, তোমাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য জুটি বেঁধে কিছু মুরব্বি টাইপের, আমি বলবো জি, জি। মুরব্বি টাইপের বা সুগার মাম্মি টাইপের সিনিয়র লোকদের সাথে দেখা যায়, সেটা কেন? এটা আসলে আমার, আপনারা দেখবেন যে আমি 2-3 জন ফিমেলের সাথে আমি স্ক্রিপ্ট করে কিছু কাজ করেছিলাম।
যে আমি গল্প সাজিয়েছিলাম যে তারা আমার গার্লফ্রেন্ড, তারা আমার বেস্ট ফ্রেন্ড, এরকম গল্প সাজিয়ে তাদের সাথে কাজ করেছি। এগুলো আমার স্ক্রিপ্টেড, এগুলো কিন্তু রিয়েল লাইফের সাথে যুক্ত না। আমার লাইফে কোনো রকম নারী কেলেঙ্কারি ঘটিত কোনো কিছু নেই, আচ্ছা, এবং আমি এই নারী টপিকটা থেকে দূরে থাকি। তবে ভিডিও পারপাসে আমি কিছু গল্প সাজিয়ে নিয়েছি, সেগুলো হয়তো অনেকে দেখেছে, ওইটা হয়তো আপনি পেয়েছিলেন। না সেটা তুমি তো তোমার বয়সী কম বয়সী মেয়েদের সাথে করতে পারতে, জি, জি। তোমার জুটিভিতে কাজ করতে পারতে তুমি, রিজন এটা কেন আমি ওদেরকে নিয়ে করেছি, রাইট। এটা হচ্ছে আপনার যখন আমরা একটা কাজ করব, কাজের বেনিফিটটা কি হবে সেটা ফোকাস দিতে হবে, যেটা রেজাল্ট কি আসবে। তো আমি যখন আমার এজের কারোর সাথে করব, এটা রেজাল্ট আমার কাছে মনে হয়েছে যে একটু কম আসবে, রেজাল্টটা আমার চাহিদা মতো আসবে না, ভিউজ ফলোয়ার্সটা আমার চাহিদা মতো আসবে না। সো আমি যখন একটু ব্যতিক্রম কিছু ট্রাই করব, যেমন যেটা ন্যাচারাল থেকে একটু ব্যতিক্রম, যেমন আমার সাথে যেটা যাচ্ছে না, একটু বিতর্কিত কিছু, তখন কিন্তু ব্যাপারটা হাইলাইটেড হবে এবং এটা আসলে আমার জন্য বেনিফিটেড। সো ওইটা আমি চিন্তা করি, কিন্তু এটা করেছি। এটা আসলে একটা বলতে গেলে আমার ট্রিক্স। আচ্ছা, তবে আমি এইগুলো থেকে যত অর্থ মানে ইনকাম করি, সেগুলো কিন্তু আমি এর 50% বলতে গেলে আমি যারা প্রবলেম আছে তাদেরকে আমি দিয়ে দিই। যারা আচ্ছা। দেশের আসলে প্রবলেম থাকে, আর্থিকভাবে একটু প্রবলেম আছে, সুবিধা বঞ্চিত সুবিধাবঞ্চিত মানুষ, এবং তাদেরকে আমি সহযোগিতা করে দেই, যেটা আমি অনলাইনে অত বেশি আনি না। আমি সারা জীবন বিতর্কিতই থাকি। অনেকে সেটা করে, সুবিধা বঞ্চিত মানুষ অথবা পথ শিশুদেরকে যারা জি। হেল্প করে, তারা কিন্তু ওই ভিডিওগুলো ভিডিও সোশ্যাল করে মিডিয়ায় ভালো, আমি তাদেরকে না কি করে করে? না করতেছে গুড, বাট আমি করতেছি না। তবে আমি সত্যি আমার আর্নিং এর একটা সাইড আমি তাদেরকে দিয়ে দেই। তবে আমাকে যারা এই যে নেগেটিভ কমেন্টস করে এবং যারা আমাকে দেখে যে বিতর্কিত, আমি কিন্তু বিতর্কিত হওয়াতে আমার আর্নিং বেশি। আচ্ছা, আমি বিতর্কিত হওয়াতে আর্নিং বেশি এবং সেখান থেকে অনেক টাকা আমার আর্ন হয়, সেটা আমি কিন্তু ম্যাক্সিমাম টাকা দিয়ে দিই। আচ্ছা, কারণ আমি আসলে আমার ফ্যামিলি আমার থেকে টাকা নিতে হয় না, আমার ফ্যামিলি ভালো অবস্থানে আছে ফ্যামিলি খরচ তাহলে এবং কিভাবে আমার চলে? তো প্রবলেম হয় না, এবং আমিও চলতে পারি। তবে আমার যেটা এক্সট্রা ইনকাম, আমি সেটা মানুষকে দিলে আমি খুব হ্যাপি ফিল করি। আচ্ছা, এন্ড আমাকে রিয়েল লাইফে কিন্তু মানুষ অনেক ভালোবাসে, কারণ আমি তাদের সাথে মিশে চলি। বাট সোশ্যাল মিডিয়াতে আমি এত বেশি ক্রিঞ্জ ক্রিয়েট করি, এর কারণে কিন্তু আমি বেশি হাইলাইটেড, এবং এর থেকে আমার আর্নিং বেশি, আমি এগুলো মানুষকে দিয়ে দিই। এবং ফিউচারও আমি বিতর্কিত থাকবো, ফিউচারও বিতর্কিত কিভাবে থাকতে আমি সেটাই করবো। তবে আমার আর্নিং হলে আমি সেটা দিয়ে দেবো মানুষকে। আমার রিয়েল লাইফে মানুষের দোয়া পেলে আমি হ্যাপি। তোমার কথা ধরে এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি। সর্বশেষ তুমি যার সাথে জুটি বেঁধে কাজ করেছো, জি। যারা নামে একটা মেয়ের সাথে, জি, সে তো তোমার বয়সী বা কম বয়সী এরকম, তাহলে তুমি তো একটু আগে বললে জি, যে ওদের সাথে কাজ করার কারণে তোমার ভিউ বেশি জি, হয়েছে, সমালোচনা বেশি হয়েছে, ইনকাম জি, বেশি হয়েছে, জি। কিন্তু ঠিক তো তুমি সে আবার ওই তোমার ওই কথাই আসতে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যেটা আপনি দেখেছেন যারা, সে আমার অনেকটা কাছাকাছি আমার বয়সের। তবে ওই আমি যে এজটা চাই 40, 45, 50, ওইরকম কিন্তু মিলতে হবে, আমার মডেল আসতে হবে। আচ্ছা, আমার যদি মডেলটা আমি না পাই, ওইরকম এজের সবাই কিন্তু মানে এত ফ্রি থাকে না, স্ক্রিনে আসতেও চায় না অনেকে। এটা স্ক্রিনে আসতে চায় না অনেকে। তখন হয় কি, এটা আমার জন্য তো আমার কাজ তো চালিয়ে যেতে হবে। আবার এমন হতে পারে যে তোমাকে তারা লাইক করে না, সেটা হতে পারে। লাইক তো আমাকে এমন কেউ হয় না যে লাইক করে, এমন না, আমার ম্যাক্সিমামই করে, কারণ আমি তো গল্প তৈরি করি, আচ্ছা, আমি তো তাদের সাথে রিয়েল লাইফে জড়াই না। সো ওই পারপাসে হয় কি, তাদের ফ্যামিলি বা ওই জিনিসটা চিন্তা করে অনেকে কাজ করতে চাচ্ছে না, আসতেছে না, স্ক্রিনে আসে না। যারা আসতে চায় তারা অলওয়েজ ওপেন আমার জন্য, তাদের জন্য আমার দরজা খোলা, তাদেরকে আমি নিচ্ছি। শুভ, তোমার কাছে আমরা এখন জানতে চাইবো লায়লার সাথে তোমার সম্পর্ক এখন কেমন, কারণ তুমি দীর্ঘদিন লায়লার সাথে জুটি বেঁধে কাজ করেছো, জি। এখন তো সম্পর্ক কেমন? ভালো, আমাদের ভালো সুসম্পর্ক। বাট আপনার হচ্ছে যে একসময় আমরা কাজ করেছিলাম, ও আমার কো-আর্টিস্ট ছিল। ভালো, আসলে ওনার জন্য আমি অনেক বেশি লাইমলাইটে আসতে পেরেছি, এই জন্য আমি অলওয়েজ কৃতজ্ঞ থাকি। আচ্ছা, আচ্ছা, আমি তার প্রতি অলওয়েজ কৃতজ্ঞ থাকি, এবং তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তার প্রতি আমার অলওয়েজ শ্রদ্ধা এবং সম্মান থাকবে। আসলে ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনতে পেরেছে, এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি ওনার থেকে, আমি অনেক কিছু শিখতে পেরেছি, যার জন্য আমার অলওয়েজ রেসপেক্ট এবং সবসময় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা কথা শোনা যায় যে তোমার কারণে নাকি লায়লা এবং মামুনের সংসার ভেঙেছে, না, সত্যি এগুলা নাকি? পাবলিক অনেক কিছু বলবে, বাট না, আমি তাদের পার্সোনাল লাইফের ব্যাপারে জানি না, আমি এখনো জানি না যে তাদের কি হয়েছে। তবে না, জানবা না কেন, এগুলো তো সবগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে, জি, প্রকাশ আসলে হয়েছে আমি অত সবকিছু। বেশি অ্যাক্টিভ থাকি না, আমি শুধুমাত্র আমার কাজটা করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। তো আসলে তাদের ব্যাপারটা আমি আসলে জানি না অত বেশি। তবে আমার সাথে যতদিন কাজ হয়েছে, আমি ততদিন খুব ভালো ফিল করেছি, এবং আমার কাজগুলো ভালো হয়েছে, আমি এর জন্য স্যাটিসফাইড। তার সাথে যখন তুমি একটা ব্রাইডাল শুট করেছিলে, জি, তখন অনেকে মনে করেছিল যে মামুনকে ছেড়ে মনে হয় তোমাকে লায়লা বিয়ে করলো, জি, জি, বিয়ে করলো কি না। জি, জি, এই একটা মানে গুঞ্জন হয়েছিল, গুঞ্জন একটা হয়েছিল। আলোচনা হয়েছিল। তবে এটা আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার লাইফে আমি যে জিনিসটাই কন্টেন্ট হিসেবে ক্রিয়েট করি, সেটাকে মানুষ রিয়েল লাইফের সাথে মিলিয়ে ফেলে। একটা পয়েন্ট আমরা জানি যে মুভি যখন মানুষ করে, মুভিটা এমন হইতে হয় যেন মানুষ অভিনয়টাকে মনে করে যে রিয়েল, তাকে কিন্তু অভিনয় বলে। অভিনয় অভিনয় যদি right. অভিনয়ের মতো হয়ে যায় তাহলে অভিনয় না।
সো আমার ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি যে গল্পগুলো সাজাই স্ক্রিপ্ট করি এগুলো কিন্তু রিয়েল মনে করে মানুষ, কিন্তু রিয়েল এই যেমন বিয়ের ব্যাপারটাকে রিয়েল মনে করে ফেলছে, বডিগার্ডের ব্যাপারগুলো রিয়েল করতেছে, আমি যে ভয়েস দিচ্ছি সেটাও রিয়েল অনেক সময় মনে করতেছে অনেক কিছু। এগুলো আসলে আমি হ্যাপি যে মানুষ আমার এগুলোকে রিয়েল হিসেবে নিচ্ছে এবং মনে ঢুকতেছে মানুষের, এই জন্য আমি হ্যাপি। লায়লার কাছ থেকে তুমি সরে গেলে কেন? না আসলে কেউ কারো থেকে সরি নাই, এটা হচ্ছে যে আমাদের কাজ ওটুক ছিল, কাজ করা কমপ্লিট, দেন আমরা আসলে আবার নিজের মতো করে নিজেরা কাজ করছি। আবার হয়তো কখনো দেখা হবে যদি আমরা একসাথে আবার হয়। কাজ হবে জি, এরকম কিছু। ইনশাআল্লাহ। এরপরে তুমি আরেকজন বয়স্ক জি। মহিলার সাথে জুটি বেঁধেছো, যদিও ওনার সাথে তেমন কোনো সংক্ষিপ্ত কাজ ছিল। হয়নি, সংক্ষিপ্ত ছিল। বাট তোমরা একসাথে ঘুরে বেরিয়েছো, বিভিন্ন জি, জি। জায়গায় খেয়েছো। জি, জি। তো ওনার সাথে কিভাবে পরিচয় বা ওনার কিভাবে সাথে- অ্যাড হলে? আসলে ওনার সাথে হয়েছে আমাদের ফেসবুকের মাধ্যমে আসলে কথাবার্তা, এবং উনি সোশ্যাল মিডিয়াতে আসলে অ্যাক্টিভ হতে খুব আগ্রহী ছিলেন। তখন আসলে দেখলাম যে ওনার মানসিকতা খুব ভালো, সেই পারপাসে আসলে ওনার সাথে কয়েকটা ব্লগ করেছিলাম পার্সোনাল, ওই ব্লগগুলো মানুষ অনেক বেশি নিয়েছিল, তো ওই যার কারণে আসলে কয়েকদিন কাজ করা আমাদের। তখন তো মানুষ বলতো ওই যে এই ছেলে আর পায় না, ধরে ধরে হ্যাঁ। যে বুড়িদেরকে ধরে। না এটা আসলে আমারটা স্ক্রিপ্টেড, আমার রিয়েল লাইফের সাথে কোনো যুক্ত না, যার কারণে আপনি দেখবেন যে আমারগুলো নিয়ে অত হইহুল্লার হয় না। আমার এই না, অত বেশি হয়নি। ওই বিষয়গুলো নিয়ে অত বেশি বাট আমি কাটাকাটি, তোমার কমেন্টগুলো দেখি, তোমাদের কন্টেন্টের কমেন্টগুলো জি, দেখি। মারামারি কাটাকাটি হয় না কিন্তু আমাদের কখনো। আমি এটাকে নরমালি কন্টেন্ট মেক করে তারপর এটা সলভ করে দিই, এটা সুন্দরভাবে এটাকে গুছিয়ে দিই, এরকম আর কি। তোমাকে দেখা যেত তার বাসায় ঘুমাচ্ছ একসাথে, এগুলি স্ক্রিপ্টেড। একসাথে খাচ্ছো, আবার তোমার তার শাড়ির আঁচল দিয়ে তোমার মুখ মুছে দিচ্ছে, এগুলি কেমন content? এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড, এটা আসলে দর্শক এটার মধ্যে একটা আকর্ষণ থাকে, এই পয়েন্টটাতে একটা আকর্ষণ থাকে। আপনি কমেন্টস গুলো যেহেতু দেখেন আপনি বুঝতে পারবেন যে এই ব্যাপারগুলো আসলে কিভাবে মানুষকে আকর্ষিত করে এবং কোন কোন পয়েন্টগুলো দেখতেছে মানুষ এই রুমের স্ক্রিপ্টগুলো। এগুলো গল্পের মতো আমরা কেন নিচ্ছি, যে আমি তার বাসায় খেয়েছি, ঘুরতেছি, তারপরে বের হয়ে গেলাম, বাসার নিচে গেলাম, চা খাচ্ছি একসাথে, মানুষ এটাকে বলতেছে, মানে মানুষের মধ্যে আসলে একটা কন্ট্রোভার্সি। মানুষ তো বলবে, কারণ তোমরা আবার সেগুলি ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছ, এই জন্য মানুষ বলবে। সেগুলো ভিডিও করতেছি না, বরঞ্চ ভিডিওগুলোই আমরা শুধু আপলোড করতেছি। সেটাই তো, তুমি মানে তার বাসায় খাচ্ছো, একসাথে ঘুরছো, জি, তোমার আঁচল দিয়ে তোমার মুখ মুছে দিচ্ছে, আবার তার বাচ্চাকে তুমি টেক কেয়ার করছো। এগুলো আবার আমাদের ওখানে অনেক ওখানে আমি কিছু কমেন্ট দেখতাম যে এই বাচ্চার বাবা তুমি কি না, জি জি এগুলো আসলে মানুষ ওই বাচ্চার comment বাবা করতে- কে আসলে? না ওনার আসলে এটা ওনার যেহেতু আলাদা পার্সোনাল জীবন আছে, আচ্ছা, ওনার পার্সোনাল ফ্যামিলি আছে, ওনারটা উনি জানে, তো ওনার তুমি জানো না? ওনার ব্যাপারে তুমি আসলে প্রশ্ন করো না যে এই বাচ্চার বাবা কে, বা না, সেটা আমি তুমি প্রশ্ন চিনতে করলেও না? আসলে তার ব্যাপারে আমি এখন বলতে পারি না, আচ্ছা। এটা তার সিকিউরিটির ব্যাপার, সেজন্য আমি বলতে পারছি না। তবে আমার সাথে তাদের কোনো সংযুক্ত নেই, তারা তাদের ফ্যামিলি নিয়ে আছে, আমি আমার ফ্যামিলি নিয়ে আমার মতো করে আছি, মানে আমি এখন সিঙ্গেল। এখন তুমি একদমই ওদের কারোর আমি সাথে আমার নেই। লাইফে কোনো মেয়েই নেই, আমার লাইফে মূলত কোনো মেয়ে কিন্তু নেই। সর্বশেষ তুমি যে কাজ করছো যার সাথে জি। ও নেই এখনো? না আমার এগুলো স্ক্রিপ্টেড, ও আসলে আমার এগুলো সব ফেক করা। ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ইনশাল্লাহ আমি দেশের মানুষের জন্য খুব ভালোভাবে কাজ করব, মানে একদম মন দিয়ে কাজ করব, এবং তবে আমি এর আগে দেশ ছেড়ে চলে যাব। তবে এর আগে দেশের মানুষের জন্য কাজ করতে হলে তবে দেশে থাকা লাগে না, এর আগে আমি দেশের বাইরে থেকেও কাজ করা এর যায়। আগে আমি দেশ ছেড়ে চলে যাব। অ্যাকচুয়ালি আমার যেহেতু এখনো বয়স কম, আমার নিজেকে আরো ডেভেলপ করতে হবে। সো ইনশাল্লাহ আমি যেহেতু এবার লাস্ট ইয়ার পড়াশোনা, আমার কোথায় বিবিএ পড়াশোনা লাস্ট করছো? ইয়ার, আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ লাস্ট ইয়ার বিবিএ। তো আচ্ছা। এটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমি হয়তো দেশ ছেড়ে চলে যাব, তারপর হয়তো আমি নিজেকে আরো ডেভেলপ করে ইনশাল্লাহ ফিউচারে আমি আবার দেশে আসব। এর মাঝে আমি যতটুকু পারি মানুষের জন্য করব, এরপরও আমি করব ইনশাল্লাহ। সেই কামব্যাকটা কেমন হতে পারে? আশা করি যে সেটা আর পজিটিভ হবে। এখন আমি পজিটিভ কাজ করছি, বাট সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি শো করার কারণে মানুষ আমাকে নেগেটিভ ভাবে দেখছে। তবে ইনশাল্লাহ ফিউচারে হয়তো ব্যাপারটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। আমি নেগেটিভ শোই করতে পারি, সমস্যা নাই তো। মানুষ সোশ্যাল মিডিয়া যা ইচ্ছা বলতে পারে, নো প্রবলেম। বাট আমি রিয়েল লাইফে আমি মানুষের সাথে খুব ভালো মিশে আছি, মানুষকে অনেক ভালোবাসি, মানুষের জন্য পজিটিভ কাজ করার ট্রাই করি। তোমার ইনকাম থেকে তো তোমার ফ্যামিলিকে কোনো সাপোর্ট দিতে হয় না, তাই না না? আমার এখনো দিতে হয় না, আমারটা দিয়ে আমি চলতে পারি, যেহেতু আমার বাবা আমার মা তারা খুব ভালোভাবেই আছেন। তোমার যারা গানম্যান, বডিগার্ড, জি, জি, তাদের স্যালারি কেমন? এদেরটা আমি চালাই, তাদের স্যালারি কেমন? তাদেরটা আসলে 40k প্লাস, সব 40k 40K প্লাস, 40k প্লাস। সব বলতে তোমার বডিগার্ড তো একজন। একজন দেখছেন, কিন্তু অনেকগুলো হাইট থাকে যারা আমার আচ্ছা। খাবার টেস্ট করে, বা এনাদার আরো অনেকগুলো কাজ আছে, এগুলো আসলে দেখাশোনা করে, তো তাদেরকে 40 প্লাস করে দিতে হয়। ভিডিওগুলি কে করে দেয়? তোমার ক্যামেরাম্যান কে? আমার পার্সোনাল যদি কোনো নিজের কোনো কন্টেন্ট থাকে, ওগুলো আমার ক্যামেরাম্যান আছে, তারা করে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরাম্যান আসে আমার, ওরা পেড, মানে 1 ডে 2 ডে এরকম জাস্ট কাজ করে আবার কাজ চলে করে যায়। চলে যাচ্ছে এরকম আর কি। একদমই প্রফেশনালি কেউ আমি রাখি না।
একদমই কাউকে রাখো না। একদমই রাখি না, আসলে যে ভালো তাকে দুই একদিন রাখি, কাজ হলে আবার ছেড়ে দিই, এরকম ভাবে রাখা হয়। মেহেদি শুভ ভাইয়া, তোমার জন্য শুভকামনা থাকলো। এখন আমরা একটু জানতে চাইবো, তোমার ব্যক্তিগত কিছু প্রশ্ন করব। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। আসলে ব্যাপারটা হয়, আমি যদি গার্লফ্রেন্ড মেক করি, আমি গার্লফ্রেন্ড যদি করি, তাহলে বাংলাদেশে হয়তো একটা ঝামেলা হয়ে যাবে। কারণ বাংলাদেশে অনেক নারী আমাকে লাইক করে, অনেক মেয়ে লাইক করে, অনেক নারী, অনেক 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 মেয়ে আমাকে লাইক করে। আমার জন্য অনেক সুব্যবস্থা আছে বাংলাদেশে মেয়েদের, মানে মেয়েরা আমাকে চায়। মূলত হচ্ছে যে মেয়েরা তো শাকিব খানকে পাচ্ছে না, না। তো তাদেরও তো সুপারস্টার প্রয়োজন, বা এটা তারা ফিল করে। আচ্ছা, আমি সুপারস্টার না, বাট মানুষ যেহেতু আমাকে সুপারস্টার মনে তোমার করে, ফ্যানরা বলে সেই জন্য মানে মেয়েরা চায় যে না, আমি তো মেয়েদের সাথে থাকতে চাই, বা তারা মনে করে যে আমার সাথে থাকলে তারা খুব ভালো থাকবে। তো এইগুলো এখান থেকে আমার আসলে অনেক হিউজ মেয়ে ফ্যান্স আছে। হয়তোবা আপনি দেখবেন সালমান শাহ, আমাদের Right. সালমান শাহ, উনি আসলে ভাইয়া একসময় ছিলেন অনেক চলচ্চিত্রে। আগে দুনিয়া ছেড়ে চলে ওনার জন্য গেছে কিন্তু অনেক মেয়ে দেখবেন যে আপনি মারাও গিয়েছিল মেবি তখন। ব্যাপারটা আমার ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক মেয়ে কিন্তু হাই উতাস করতেছে। তোমার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হয়ে তোমার যাচ্ছে, জন্য? অলরেডি হয়ে যাচ্ছে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়া এখন হাইলাইটেড যে টপে, তার জন্য কিন্তু মেয়েরা পাগল হয়। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো এখন তার টিভি দেখতেছে না মানুষ। Right. তো ঘটনাটা হয়ে গেছে এরকম যে অনেক মেয়ে কিন্তু পাগল। আমি যে গার্লফ্রেন্ড করি, কখন কে মরে যায়, আমি কিন্তু রিস্ক আছি। না না, তাহলে সে এত এত রিস্কে যাওয়া যাবে না, আমি এই জন্য আসলে এই বডি, ওটা তো বডিগার্ড দিয়ে টেকেলে পসিবল না, পসিবল না। তো আসলে এই জন্য আমি এখন প্রেম বিয়ে থেকে দূরে আছি, শুধু মেয়েদের ভয়ে। অফার তো পাও, কতটা অফার পেয়েছো এ পর্যন্ত প্রেমের? এটা আসলে আমি এক প্লেট ভাত নিলে যতগুলো ভাত থাকে, এটা তো গণা সম্ভব না। সম্ভব না। সেম এরকম এত মেয়ে আমাকে প্রপোজ করে যে আসলে গণা সম্ভব না। তুমি কি হয়ে গেলে যে তোমাকে এত মেয়ে আমি প্রপোজ আসলে করে, এত কিছুই হই পছন্দ না, করে? আমি নিজেকে কিছুই মনে করি না, কিন্তু মানুষ আমাকে সুপারস্টার, মেহেদি শুভ ভাইয়া, কিং, মানে এই টাইপের একটা মানে জায়গায় নিয়ে যাচ্ছে। আমার কন্টেন্ট মানুষ এত ভালোবাসে, আর আমার মানে যে একটা লাইফস্টাইল, এটা দেখে মানে মানুষ যে পাগল হয়ে যায়, মানে হ্যাং হয়ে যাচ্ছে বাংলাদেশ মোটামুটি। বাংলাদেশ হ্যাং হয়ে যাচ্ছে তোমার বাংলাদেশ hang লাইফস্টাইল সবকিছু মানে দেখে। এটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের মধ্যে যে একটা উদীয়মান মানে তারকা, আমাকে অনেকে কমেন্টস করে বা এটা লিখে ক্যাপশনে, তো ওই অনেকে আবার তোমাকে চাপাবাজও লিখে। চাপাবাজ লেখে, রাইট। হ্যাঁ। এটা লেখে হচ্ছে কারণ হচ্ছে জেলাস। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ এটা ভাবতে পারে না যে মেহেদি শুভ একটা 23-24 বছরের ছেলে, তো এগুলো করা পসিবল না। কারণ দেখা যায় যে বাংলাদেশে 40-50 বছর হয়ে গেল, অনেকে আসলে এই জায়গাটাতে ক্রিয়েট করতে পারে না, তখন এই সফলতার ব্যাপারটাকে- দেখা পায় না। এই ব্যাপারটা আসলে জেলাসে হিসেবে তারা বলতে, আমি তাদেরকে রেসপেক্ট করি, বলতে থাকবে, তাদের কমেন্টস কিন্তু আমার বেনিফিট হয়, ডলার আসে, তখন এগুলো দান করতে পারবো মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা ওখান থেকে যে তুমি দান করো, তুমি বললে আমি যে দিয়ে দিই, মানে এটা আমি মানুষকে ভালোবেসে দেই। যারা হ্যাঁ, একটু তোমার ইনকামের একটা অংশ তুমি অর্ধেক, সুবিধাবঞ্চিত, অর্ধেকটাই আমি দিয়ে দিই, অর্ধেক, জি, যেটা আমি কখনো ক্যামেরায় আনি না। রাইট, তোমার ইনকামের অর্ধেক অংশ তুমি সুবিধাবঞ্চিত পথ শিশুদেরকে জি, দান জি। করে থাকো। জি, জি। এটা কিন্তু আসলে অনেকের ভিতরে কাজ করে না, এই ফিল্ড, এই এটা আসে না অনেকের ভিতরে। তোমার মধ্যে কিভাবে আসলো? এটা আসছে এই জন্য, কারণ আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে কখনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম হতে পড়ি নাই। আমার ফ্যামিলি আমাকে ভালোভাবে রেখেছে, বা আমাকে কখনো এই প্রেশারটা নিতে হয় না। তো আমি যেহেতু নিজে ভালো ছিলাম, তো আমার আসলে এটা জিনিসটা ফিল হয় যে যারা আসলে রাস্তায় ঘুমায়, যারা আসলে কষ্টে থাকে, তারা আসলে যে আসলে খুব দুঃখজনক জীবন যাপন করে, এটার জন্য আমি রিয়েলি খুব স্যাড থাকি। তো আমি অলওয়েজ ট্রাই করি যে আমি যে আর্নিং করবো, এখান থেকে আমি তাদেরকে কিছু দিয়ে দিব, মানে আমার যেটা হয়ে যায়, আমারটা হয়ে গেলে আমি তাদেরকে আসলে এক্সট্রা একটা টাকা বা হেল্প দিয়ে দিব। আমি তাদের জন্য রিয়েলি, আমি ছোটবেলা থেকে আমি যখন স্কুলে যেতাম, আমি তখন টাকা থাকতো না পকেটে, ওই 10 টাকা দিত মা স্কুলে, 10 টাকা 20 টাকা দিত, যে ছোটবেলা আরো 2000 তোমাদের সময় 10 টাকা দিত, আর আমাদের সময় দিত 2 টাকা। 2 টাকা। তো ওই 10, 11, 12 সালে ছোট ছিলাম, 6-7 এ পড়তাম, তখন হইতো যে 10, 11, 12 সালে আর একটু পরেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই 6-7 এ থাকতে দেখা যায় 10 টাকা ছিল, একটা মানুষ ভাত খাবে, তো আমার মনে করেন যে টাকা নেই যে তাকে খাওয়াবো। আমি এমন হয়েছে বাসা থেকে পরে ভাত খাবার আইনা তাকে দিয়ে গেছি রাস্তায়। মানে তুমি না খেয়ে? আমি খেয়েছি, ও আচ্ছা, তুমি বাসা থেকে নিয়ে এসে দিয়েছো? বাসাতে খাবার থাকে, আমি স্কুল ড্রেস না খুলেই মানে বাসায় গিয়ে এটা খাবারটা নিয়ে তাকে দিয়ে, তারপর আবার আমি গিয়ে খাবার খেতাম। ছোটবেলা থেকেই তোমার মানে তাদের প্রতি একটা এটা আসলে আমার একটা ভালো লাগা, এটা বলা যায় যে ভালো লাগা। হেল্পফুল, হ্যাঁ, আমি হেল্পফুল কিন্তু এটা কখনো মেন্টালিটি এরকম ছিল। দেখতাম না যে এটা করলে আমার সওয়াব হবে, বা এটা করলে আমি একটা মানুষ ভালো বলবে, আমি এটা কখনো ভাবতাম না, মনে করি না। সে হ্যাপি আছে, সে আমাকে কিন্তু হাক করতো, আদর করতো, যে বাবা আমি খাইতে দোয়া পারছি, করতো দোয়া তোমার করতো, জন্য। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। এটা আমি কখনো বলবো না যে এটা আমার খুব গর্বের বিষয়, এমন কিছুই না। এটা আমি সবাইকে বলবো করা উচিত, তাহলে একটা মানুষ ভালো থাকলে কিন্তু আমার খুব ভালো লাগবে। ভালো লাগবে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এত মানে মানে ক্রিঞ্জ ভিডিও মেক করি, যার জন্য মানুষ কিন্তু আমাকে আনলিমিটেড নেগেটিভ কমেন্টস করে। তবে এতে আমার ক্ষতি হয় না, আমার লাভ হয়। আমার লাভ হয়, আমার ডলার আসলে আমি তাদের ডলার দিতে পারি। ইনকাম আসে তোমার। জি। আর এটা আসলে বিষয় না, সোশ্যাল মিডিয়ার অ্যাকচুয়ালি ফেক, এগুলা কিছু না, রিয়েল লাইফ ইম্পর্টেন্ট। আল্লাহ মানে তোমার আর আমরা আরো সফলতা কামনা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো মেহেদি শুভ, আমাদের
আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। জি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় যাই, দেওয়ার আপনাদের জন্য। এন্টার টিভিকেও খুব ধন্যবাদ যে আসলে আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই জন্য আমি দর্শকদেরকে বলবো যে আমাদের শোটা দেখার জন্য আর সবসময় এন্টার টিভির সাথে থাকার জন্য। ধন্যবাদ। এন্টার টিভি ইনশাল্লাহ এগিয়ে যাবে, এন্টার টিভির জন্য আমার দোয়া রইল ধন্যবাদ তোমাকে। ইনশাল্লাহ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এন্টার টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।